আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আমাদের এইমার্স 27 প্রেজেন্টস কেমিস্ট্রি সেকেন্ড পেপার ফার্স্ট অধ্যায় অর্থাৎ পরিবেশ রসায়নের লেকচার নাম্বার 5 নিয়ে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা এর আগে 4টা লেকচার কমপ্লিট করেছি। বিগত 4টা লেকচারে আমরা আসলে কি কি পড়ছি খেয়াল করো। আমরা প্রথমে বায়ুমণ্ডল এবং দুর্যোগ পড়েছি। এরপরে আদর্শ গ্যাসের বিভিন্ন সূত্র নিয়ে আমাদের আলোচনা শুরু হয়েছে, যেখানে আমরা আদর্শ গ্যাসের কি কি সূত্র দেখেছি। আমরা বয়েলের সূত্র দেখছি, চার্লস, গলুসাক, অ্যাভোগাড্রো, সমন্বয় এবং আদর্শ গ্যাস সমীকরণ। এই জিনিসগুলো আমরা বিগত 4 লেকচারে পড়ছি এবং এগুলোর আগে আমরা গ্যাসের পরিচয় এবং নানাবিধ একক নিয়েও পড়াশোনা করেছিলাম। আজকের এই 5 নাম্বার লেকচারে আমরা কথা বলবো ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং গ্রাহামের ব্যাপন সূত্র। অ্যাটলিস্ট আমরা একটা সূত্র নিয়ে কথা বলবো, আর যদি আমাদের সময় সংকুলান হয় তাহলে আমরা 2টা সূত্র নিয়ে আজকে কথা বলবো। এই 2টা সূত্র মনে রাখবা যে আমরা আগে অ্যাকচুয়ালি যেগুলো পড়ছি এগুলো অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট হইলেও আমাদের বোর্ড সিকিউ কিন্তু হয় এই 2টা লেকচার থেকে, এই 2টা টপিক থেকে। তাহলে বোর্ড সিকিউর জন্য কিন্তু এই 2টা টপিক আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই 2টা মিলাই একটা একটা ঘ, মানে একটা পুরো সিকিউ আসে বলা যায়, ক খ বাদ দিয়ে একটা সিকিউ এই 2টা টপিক থেকেই হয়। সো আমরা একটু আস্তে ধীরে ভালো করে এই টপিকগুলো পড়বো। তো সর্বপ্রথম আসো আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র দিয়ে পড়াশোনা শুরু করি। ডাল্টনের আংশিক চাপ এই কনসেপ্টটা কোথায় থেকে আসলো বা জিনিসটা কি, আমরা আগে এটা একটু বোঝার ট্রাই করি। তুমি একটু খেয়াল করো, দেখো, যদি আমি তোমাকে বলি যে আমার সে ফর এখানে একটা পাত্র আছে, হ্যাঁ, এখানে একটা পাত্র আছে, আমি আরো একটা পাত্র এঁকে রাখি, পরে কাজে লাগবে। ধরো আমার এই পাত্রে আমি বললাম যে নাইট্রোজেন আছে এবং এইখানে যে চাপ আছে, মোট চাপ বা তুমি বলতে পারো চাপ, এটা ইকুয়াল টু আমি হয়তো তোমাকে বললাম 5 এটিএম। তখন কিন্তু আমার বুঝতে কোনো সমস্যা নাই যে এখানে নাইট্রোজেন গ্যাস আছে, ও একাই আসলে 5 এটিএম চাপ দেয়, কারণ এখানে তো আর কোনো গ্যাস নাই। বাট তুমি ইন দ্য মিন টাইম চিন্তা করো যে আমার একটা পাত্রের মধ্যে যদি একাধিক গ্যাস থাকে, ধরো নাইট্রোজেন, অক্সিজেন এবং হিলিয়াম, এরকম 3টা গ্যাস আছে, একের অধিক গ্যাস আছে, এবং আমি তোমাকে বললাম যে এখন আমার পাত্রের মোট চাপ ইকুয়ালস টু 10 এটিএম। তখন কিন্তু তুমি চিন্তা করো এই 10 এটিএম যে প্রেসার, এটা কিন্তু নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম কেউ একা দেয় নাই, 3জন মিলে এই চাপটা দিছে। কি বলছি? 3জন মিলে এই চাপটা দিছে, এজন্য এটাকে আমরা মোট চাপ বলতেছি। এখন দেখো, ধরো আমি বললাম যে আমার এখানে নাইট্রোজেন আছে সে ফর 5 মোল, অক্সিজেন আছে সে ফর আমার এখানে 10 মোল, আর হিলিয়াম আছে, ধরো আমার এখানে হিলিয়াম আছে কত মোল? হিলিয়াম আছে ধরো 15 মোল। ঠিক আছে, এইরকম হলো আমার মোল সংখ্যা। এখন এই যে এতগুলা মোল মিলে মাত্র 10 এটিএম চাপ দিল, কেউ কিন্তু একা 10 এটিএম দেয়নি। বাট তোমাকে যদি আমি এখন প্রশ্ন করি যে ভাইয়া বলো তো, নাইট্রোজেন একা কোন চাপ দিছে? নাইট্রোজেন মনে রাখবা একা যে চাপ দেয়, মানে ওর যে 5 মোল আছে, এই 5 মোল তো একটা চাপ দেয়, তাই না? এই 5 মোল তো একটা প্রেসার ক্রিয়েট করে। তো একা যে চাপ দেয়, নাইট্রোজেন একা যে চাপ দেয় সেটাকে বলা হবে নাইট্রোজেন এর আংশিক চাপ। তাকে কি বলা হবে? নাইট্রোজেনের আংশিক চাপ বলা হবে। নাইট্রোজেন একা যেটা দেয়, অর্থাৎ অন্যরা ছাড়া ও একা যেটা দিবে সেটাকে বলা হবে নাইট্রোজেনের আংশিক চাপ। তো নাইট্রোজেনের আংশিক চাপকে প্রকাশ করা হবে কি দ্বারা? নাইট্রোজেনের আংশিক চাপকে প্রকাশ করা হবে কিন্তু পি অফ N2, মানে নাইট্রোজেনের আংশিক চাপ। আবার অক্সিজেনের আংশিক চাপ PO2, আবার একইভাবে হিলিয়ামের আংশিক চাপ পি হিলিয়াম। কথা হলো ভাইয়া এই আংশিক চাপ বের করা যায় কখন? তার আগে একটু বলে নেই, তুমি যখন এই ডাল্টনের আংশিক চাপ বা একাধিক গ্যাস একসাথে আছে তাদের মোট চাপ থেকে আংশিক চাপ ক্যালকুলেট করবা, তোমাকে প্রথমে যেটা মনে রাখতে হবে, এখানে একাধিক যে গ্যাস থাকবে, এই একাধিক গ্যাস তারা কিন্তু কেমন হইতে হবে? তারা কিন্তু বিক্রিয়াহীন হইতে হবে। মানে এখানে একটার সাথে আরেকটা বিক্রিয়া করে ফেললে হবে না। এই জন্য দেখো আমি নাইট্রোজেন, অক্সিজেন নিছি, ওরা নিজেরা বিক্রিয়া করে, তবে সেটা 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই আমাদের নর্মাল টেম্পারেচারে তারা বিক্রিয়া করে না। তো এই যে 3000 ডিগ্রি সেলসিয়াসের আগ পর্যন্ত তারা বিক্রিয়াহীন। আর হিলিয়াম তো জানো নিষ্ক্রিয় গ্যাস, ও অবশ্যই বিক্রিয়াহীন। তো আমাদের গ্যাসগুলো এরকম নিষ্ক্রিয়, বিক্রিয়াহীন হইতে হবে। এখন যদি বিক্রিয়াহীন হয়, আচ্ছা ভাই বুঝলাম, আপনি আমাকে বলেন আমি আংশিক চাপটা কিভাবে বের করতে পারবো? দেখো, আংশিক চাপের সূত্রটা হলো এরকম,
হ্যাঁ, আংশিক চাপের সূত্রটা হলো আংশিক চাপ সমান 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 হলো মোল ভগ্নাংশ গুণ মোট চাপ। এখন আবার প্রবলেম হলো ভাই এই মোল ভগ্নাংশ জিনিসটা কি? মোট চাপ তো আমরা সবাই বুঝছি যে মোট চাপ 10 এটিএম দেয়া, এভাবে দেয়া থাকবে, কিন্তু মোল ভগ্নাংশ জিনিসটা কি? মোল ভগ্নাংশকে যদি কেউ আবার ভাঙে তাহলে উপরে পাবে যার মোল ভগ্নাংশ বের করতে চায় তার নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। কি বলছি? যার মোল ভগ্নাংশ বের করবে তার নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। এটা হলো আমাদের কিসের সূত্র? এটা হলো মোল ভগ্নাংশের সূত্র। আর মোট চাপ তো আমাদের সূত্রের মধ্যে আগে থেকে আছে, তাহলে ইনটু আমরা লিখে দিতে পারি ইনটু মোট চাপ। ঠিক আছে, ইনটু মোট চাপ। এখন তাহলে আংশিক চাপের সূত্র, তাহলে ফাইনালি কিন্তু আমরা এটা বলতে পারি, এটা আমরা আংশিক চাপের সূত্র হিসেবে বলতে পারি। তাহলে বলো এই নাইট্রোজেনের আংশিক চাপ এখন আমাদের কত হবে? নাইট্রোজেনের নিজের মোল সংখ্যা কত? নাইট্রোজেনের নিজের মোল সংখ্যা কিন্তু 5। মোট মোল সংখ্যা কত একটু খেয়াল করো তো। নাইট্রোজেনের ওভারঅল মোট মোল সংখ্যা কিন্তু 30 ইনটু মোট চাপ কত? মোট চাপ কিন্তু 10 দেয়া ছিল। ঠিক আছে, তাহলে এখানে তুমি ক্যালকুলেট করলে একটা ভ্যালু পেয়ে যাবা। হ্যাঁ, এটা আসবে 5/3 এটিএম, 5/3 এটিএম। এবার আসো আমি যদি পরেরটা একটু ট্রাই করি। পরেরটা আমাদের হলো কি অক্সিজেন। অক্সিজেনের নিজের মোল সংখ্যা কত? নিজের মোল সংখ্যা 10, মোট মোল সংখ্যা কিন্তু 30, এখানে যায় এখানে মোট মোল সংখ্যা, তাই ইনটু মোট চাপ। তাহলে এটা কত আসবে? এটা আসবে 10/3 এটিএম। আমি আর দশমিকে নিচ্ছি না, তোমরা চাইলে নিতে পারো। এবার দেখো আমি যদি হিলিয়ামের কথা বলি, হিলিয়াম আছে 15 ডিভাইডেড বাই 30 ইন্টু 10, তার মানে এটা আমাদের আসবে কত? এটা আমাদের আসবে হলো 15/3 এটিএম, অর্থাৎ এটাকে তুমি দিলে পাবা 5 এটিএম। মজার ব্যাপার কি জানো? মজার ব্যাপার হলো এই যে আংশিক চাপ যেগুলো আছে না, যে কয়টা আংশিক চাপ আমরা বের করছি না একটা পাত্রের মধ্যে, এই যে 3টা গ্যাস, সবার আংশিক চাপ আমরা বের করছি। ডাল্টনের সূত্রটা আসলে এখানেই। ডাল্টন বলে যে সামেশন অফ আংশিক চাপ, সামেশন অফ আংশিক চাপ, সামেশন অফ আংশিক চাপ ইকুয়াল টু মোট চাপ। এই কথার মানে কি? এই কথার মানে হলো, খুব ঠান্ডা মাথায় বুঝো, আমার এখানে যে কয়টা আংশিক চাপ আছে, যে কয়টা আংশিক চাপ আছে, সে ফর আমার আছে নাইট্রোজেনের আংশিক চাপ, আমার আছে অক্সিজেনের আংশিক চাপ, এবং আমার আছে হিলিয়ামের আংশিক চাপ। মানে যত জনের আংশিক চাপ আছে সবার আংশিক চাপের যোগফল হবে মোট চাপের সমান। আংশিক চাপের যোগফল কি হবে? মোট চাপ, পি এর সমান, পি এর সমান। তাহলে যদি আমি বলি যে আংশিক চাপের যোগফল হলো মোট চাপ, এখন নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম তুমি যোগ করে দেখো, তুমি এই তিনটাকে যোগ করলে তুমি কিন্তু যোগফল 10 পাবা। তুমি যোগফল কত পাবা? 10 পাবা, 10 পাবা। তাহলে এই ঘটনা সত্য। তাহলে আমাদেরকে আসলে মনে রাখতে হবে কি? আমাদেরকে খুব বেশি জিনিস মনে রাখতে হবে না। আমাদেরকে এই যে আংশিক চাপের এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে যে কোনো জায়গার জন্য, এবং এই যে সামেশন অফ আংশিক চাপ এটা মনে থাকবে আশা করি। যে ভাই সবাই একা যে চাপ দেয়, একা যে চাপ দেয়, একা যে সবার একা একা চাপ যোগ করলেই তো মোট চাপ হবে। এটা তো একটা ছোট বাচ্চাও বুঝে, তাই না? আর এই লাইনটা মনে রাখবো আমরা। তাহলে এই হলো আমাদের এই ডাল্টনের আংশিক চাপের পড়াশোনা, কিন্তু এখানেই শেষ। বাকি যা আছে পুরোটাই হলো প্র্যাকটিস, ম্যাথ প্র্যাকটিস। যেমন দেখো আমি যদি তোমাদেরকে এখন একটা ম্যাথ দেখাই, খুব সহজ ম্যাথ, হ্যাঁ, সহজ ম্যাথ সহজভাবে দেখবা, কঠিন করে দেখার দরকার নাই। আমাদেরকে কি বলছে ভাইরা? বলছে এসএটিপিতে, তোমরা জানো যে এসএটিপি মানে কি? আমরা জানি ভাইয়া এসএটিপি মানে হলো 25 ডিগ্রি সেলসিয়াস এবং 1 এটিএম। আচ্ছা দেখি এটা আসলে প্রয়োজন আছে কিনা। একটি মিশ্রণে এত গ্রাম হাইড্রোজেন, এত গ্রাম নাইট্রোজেন, এত গ্রাম অ্যামোনিয়া গ্যাস আছে। ওই মিশ্রণকে প্রতিটি উপাদানের মোল ভগ্নাংশ কত? ওই মিশ্রণে প্রতিটি উপাদানের মোল ভগ্নাংশ কত? ইটস গুড, সুন্দর প্রশ্ন। মোল ভগ্নাংশের সূত্র আমরা কি পড়ছি বলো তো? একটু আগেই দেখছি। মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ সমান সমান উপরে কি থাকবে?
মূল ভগ্নাংশের উপরে থাকবে নিজের মূল সংখ্যা, নিজের মূল সংখ্যা ডিভাইডেড বাই মোট মূল সংখ্যা, মোট মূল সংখ্যা। আচ্ছা, এটা হলো আমাদের আংশিক মূল ভগ্নাংশের সূত্র। আর আংশিক চাপ হলে মোট চাপ দিয়ে সেটাকে গুণ করতাম, সেটা পরের হিসাব। এখন আসো, আমি যদি বলি যে আমার এই হাইড্রোজেনের মূল সংখ্যা কত, ধর আমি বললাম এন অফ হাইড্রোজেন, দ্যাট মিনস হাইড্রোজেনের মূল সংখ্যা। হাইড্রোজেনের ভর দেয়া আছে 12.45, কত? 12.45। আমি মূল সংখ্যা বের করব কিভাবে? আমরা জানি যে n ইকুয়াল টু W/m, অর্থাৎ কারো যদি ভর দেয়া থাকে তাকে আণবিক ভর দ্বারা ভাগ করলেই কি চলে আসে? মূল সংখ্যা চলে আসে। এখানে কি ভর দেয়া আছে না? এটাকে আমরা কি জানি? এটা ডব্লিউ। তাহলে আমরা n এর এই সূত্রটাই ব্যবহার করতে পারি। হাইড্রোজেনের ভর হলো 2। তারপর আমি যদি এখন বলি n অফ নাইট্রোজেন, নাইট্রোজেনের এখানে 60.67 ডিভাইডেড বাই 28, হ্যাঁ, এগুলার একক হবে মোল। একক কি হবে? একক হবে মোল, সরি। এরপরে আছে অ্যামোনিয়া, তাহলে আমরা বলবো n অফ অ্যামোনিয়া। n অফ অ্যামোনিয়া কত? 2.38 ডিভাইডেড বাই অ্যামোনিয়ার ভর কিন্তু 17 মোল। তো তুমি এখন কি করবা? এগুলো নিজের মোল সংখ্যা বের হয়েছে। এগুলো কি বের হয়েছে? নিজের মোল সংখ্যা বের হয়েছে। আমি একটু মেশিনটা নেই, ক্যালকুলেটর কই পাইছি, দেখো একটা হলো 12.45 ডিভাইডেড বাই 2, এটাও নিজের মোল সংখ্যা 6.225 মোল। আরেকটা হলো 60.67 ডিভাইডেড বাই 28, এটা হলো, ও আল্লাহ, এটা মেলা দশমিক চলে আসে, 2.166,785, তো আমি 79 নিলাম। তারপরে 2.38 হুট করে অনেক কম ভ্যালু দিছে, ডিভাইডেড বাই 17, এটা আসে 0.14। দেখো এগুলো কিন্তু সবগুলা সবার নিজের মূল সংখ্যা। আচ্ছা, আমি যদি বলি সুতরাং মোট মূল সংখ্যা কত? সুতরাং মোট মূল সংখ্যা, মোট মূল সংখ্যার জন্য আমি সবগুলোকে যোগ করে দিই। অ্যান্সার প্লাস 12.45 ডিভাইডেড বাই 2 প্লাস 60.67 ডিভাইডেড বাই 28। আমি মানে একদম ভগ্নাংশগুলোকে যোগ করতেছি যাতে ভ্যালুগুলো একটু অ্যাকুরেট থাকে সবসময়। তাহলে 6 দিয়ে 8, 8 পয়েন্ট সামথিং আসবে, 8.53, 8.532। ঠিক আছে, এটা হলো মোট মূল সংখ্যা। এবার বলো, মূল ভগ্নাংশ বের করতে পারবা না? মূল ভগ্নাংশ বের করতে পারো? মূল ভগ্নাংশ তো একটা টুইস্ট আছে, সেটা মূল ভগ্নাংশ বের করার শেষে দেখাবো। এখন মূল ভগ্নাংশ, ধরো হাইড্রোজেনের মূল ভগ্নাংশকে প্রকাশ করা এক্স অফ হাইড্রোজেন, এটা লিখে এক্স অফ হাইড্রোজেন মানে হাইড্রোজেনের মূল ভগ্নাংশ ইকুয়ালস টু হবে হাইড্রোজেনের নিজের মূল সংখ্যা। দ্যাট মিনস হাইড্রোজেনের নিজের মূল সংখ্যা কত রে? হাইড্রোজেনের নিজের মূল সংখ্যা আমরা বের করছি 6.225 ডিভাইডেড বাই মোট মূল সংখ্যা হলো 8.532। ঠিক আছে, যা আসে তা, যা আসে তা। আচ্ছা, আমি তাও করে রাখি, 6.225 ডিভাইডেড বাই অ্যান্সার কত আসলো? 0.7296। তারপরে এক্স অফ নাইট্রোজেন, নাইট্রোজেনেরটা কত হবে? নাইট্রোজেনের নিজের মোল সংখ্যা 2.16679। বেশি ডিজিট নিবা, বেশি ডিজিট নিলে অ্যাকুরেসি ভালো থাকবে। তাহলে এটা কত আসবে আমাদের? 2.16679 ডিভাইডেড বাই 8.532, 0.25396। তো 396কে আমি ফুল লিখে ফেলি। এখন দেখো এক্স অফ অ্যামোনিয়া, এক্স অফ অ্যামোনিয়া না আমি একটা সুন্দর নিয়মে বের করতে পারবো। কি নিয়ম জানো? 1 মাইনাস 0.7296 যোগ 0.254, ওই সূত্র দিয়েও করা যাবে, সেটা তো আমাদের আছেই।
0.7296, কিন্তু আমি এটা দিয়ে আলাদা করে করতেছি। কেন করতেছি? 1 মাইনাস অ্যান্সার 0.01644। এটা করতেছি কারণ হলো আমাদের এটা মনে অ্যান্সারটা আমি ভুল করছি কিনা একটু দেখি, তারাও চেক করি। 0.14 ডিভাইডেড বাই মোট পূরণ সংখ্যাটা 8.532, ক্যালকুলেশনে ভুল করছি কিনা, না ভুল করি নাই। আচ্ছা, এটা কোন নিয়ম? এটা হলো, শোনো, সামেশন অফ, আরেকটার সূত্র আছে যে সামেশন অফ মোল ভগ্নাংশ, মানে মোল ভগ্নাংশগুলোর যোগফল সব সময় কিন্তু হবে 1। ঠিক আছে, সামেশনের যোগফল, মোল ভগ্নাংশের সামেশন মানে যোগফল হবে 1। মোল ভগ্নাংশ এমন একটা জিনিস, তুমি তিনটাকে যখন যোগ করবা, এটা এটা এটা, তাদের যোগফল হবে 1। এজন্য আমি কি করছি দেখছো, আমি এই দুইটা বের করছি, এবং আমি তো জানি যে 3 নাম্বারটা এমন একটা ভ্যালু আসবে যাকে যোগ করলে 1 হবে। তো আমি 1 থেকে এই দুইটাকে এজন্য বাদ দিয়ে এটা বের করছি। তুমি চাইলে ম্যানুয়ালিও বের করতে পারো। ঠিক আছে, অনেক সময় এমন হয় আমাদেরকে দুইটা গ্যাস দেয়, 3 নাম্বার গ্যাসটা দেয় না, না দিয়ে বলে যে এরকম একটা গ্যাস আছে, তুমি তার মোল ভগ্নাংশ বের করো। তুমি তার কি বের করো? মোল ভগ্নাংশ বের করো। তখন কি আমরা এটা পারবো না? তখনও কিন্তু এটা পারা উচিত। মোল ভগ্নাংশের যোগফল কত হয়? 1 হয়। এটা মনে রাখো, তাইলেই হবে। এবার আসো আমরা একদম সহজ ম্যাথ থেকে একটু পরের ম্যাথটাই যাই। আমাদেরকে বলছে যে গরমকালে বায়ুতে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের মোল ভগ্নাংশ এত এবং বায়ুর মোট চাপ এত হলে বায়ুতে জলীয় বাষ্পের আংশিক চাপ কত? মানে জলীয় বাষ্পের যে আংশিক চাপ, পি অফ জলীয় বাষ্প, ঠিক আছে, এটা কি হবে? জলীয় আংশিক চাপের সূত্র কি? মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তোমাকে কিন্তু ওরা মোল ভগ্নাংশ দিয়ে দিছে। ঠিক আছে, তোমাকে কি দিয়ে দিছে? মোল ভগ্নাংশ দিয়ে দিছে, একদম প্রিলিমিনারি ম্যাথ। হ্যাঁ, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এখন দেখো, মোল ভগ্নাংশ 0.0287 আর মোট চাপ 0.977, তাহলে আংশিক চাপ এত আসে। আংশিক চাপ এত আসে। ঠিক আছে, যা আসে তা আর কি, তুমি ক্যালকুলেট করে যা পাবা। তাহলে ডালটনের আংশিক চাপ আমরা এটা পাইলাম, আংশিক চাপের দ্বিতীয় ম্যাথ এটা। এবার আসো তৃতীয় ম্যাথ। এটা খুবই 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 অ্যামেজিং একটা ম্যাথ, এবং কিছু জায়গায় এই ম্যাথটাকে এমন ভয়ঙ্করভাবে করানো হয়, স্টুডেন্টরা মনে করে যে এটা মনে হয় রকেট সায়েন্সের ম্যাথ। হ্যাঁ, যেমন আমি যদি একদম নাম ধরে বলি, হোলি ক্রস কলেজ, ওখানে এটাকে একটু আলাদা হেডলাইন টেডলাইন দিয়ে বাচ্চারা না খুব কনফিউজ হয়ে যায় এই ম্যাথটা নিয়ে। এটা কনফিউজ হওয়ার ম্যাথ না, এটা খুব সহজ একটা ম্যাথ। দেখো এখানে কি বলছে, 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 99.99 কিলো প্যাসকেল চাপে এত মিটার কিউব হাইড্রোজেন গ্যাসকে পানির উপর সংগ্রহ করা হলো। পানির উপর সংগ্রহ করা মানে কি? দেখো, পানির উপর সংগ্রহ করা মানে হলো, ধরো এই হলো আমার একটা টেস্ট টিউব। হ্যাঁ, যেখানে কোনো একটা রিয়াকশন চলতেছে। টেস্ট টিউবে কি চলতেছে? সে এনি রিয়াকশন, যে কোনো একটা রিয়াকশন, যে রিয়াকশনের মাধ্যমে আসলে আমার টার্গেট হলো আমি হাইড্রোজেন গ্যাস প্রডিউস করব। কি প্রডিউস করব? হাইড্রোজেন গ্যাস। এখান থেকে প্রতিনিয়ত ধরো হাইড্রোজেন গ্যাস প্রোডাকশন হচ্ছে। কিন্তু এই হাইড্রোজেন গ্যাস তুমি কি কোনো টেস্ট টিউবে ঢুকাইতে পারবা? একটা টেস্ট টিউবের মুখ থেকে আরেকটা টেস্ট টিউবে কি ঢুকানো যায়? যায় না, খুব ঝামেলা। তো তুমি কি করলা? তুমি হলো এটার মুখটাকে বন্ধ করে দিলা। হুম, কোনো একটা ধরো কাঠের ইয়া বা রাবার দিয়ে বন্ধ করলা। বন্ধ করে এখান থেকে একটা পাইপ বের করলা তুমি। এখান থেকে তুমি কি বের করলা? এখান থেকে তুমি একটা সেফর একটা পাইপ বের করলা। একটু সুন্দর করে আঁকি, দেখি ভালো আঁকতে পারি কিনা। তুমি একটা পাইপ বের করলা, এই যে পাইপ। এখন পাইপের মধ্যে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? তুমি এই পাইপ দিয়ে হাইড্রোজেন গ্যাস আসবে, এর উপর যদি টেস্ট টিউবটা ধরো, ধরো তুমি এর উপর যে টেস্ট টিউবের মধ্যে গ্যাসটাকে সংরক্ষণ রাখতে চাচ্ছ, তুমি এই যে এই আরেকটা টেস্ট টিউব তুমি নিলাম, একটু ডিফারেন্ট কালারে আঁকি। এই যে আরেকটা টেস্ট টিউব, ছোট টেস্ট টিউব বা ছোট কোনো পাত্র, এটার মধ্যে তুমি গ্যাসটাকে সংরক্ষণ করবে। কিন্তু ঝামেলা হবে কি, এখান থেকে যখন গ্যাসটা বেরো, গ্যাসটা কিন্তু এই দিক দিয়ে বা এই দিক দিয়ে বের হয়ে যাওয়ার জন্য এনাফ স্পেস পাবে। ফাঁকা না, তুমি পাইপ দিছো, তো পাইপ দিলে আমার তো টেস্ট টিউব হলো এটা, তাই না? এখন পাইপের চারপাশ দিয়ে তো ফাঁকা জায়গা আছে, গ্যাসগুলো ওই দিক দিয়ে বের হয়ে আসতে পারে, সঠিকভাবে আমি টেস্ট টিউবে ঢুকাইতে পারবো না। তখন আমরা কি করি, যে না, এই সিস্টেমটাকে এইভাবে না রেখে পুরো সিস্টেমটাকে আমরা পানির নিচে পাঠাই দিই।
পানির নিচে কিভাবে পাঠাই? পানির নিচে পাঠানোর জন্য আমরা যে একটা পাত্র নেই, পাত্রের মধ্যে হলো আমরা পাইপটাকে উপর দিয়ে নিয়ে আসছি আর কি, এখানে চিত্রে বোঝা যাচ্ছে না। ধরো এই যে এখান দিয়ে আনলাম, এনে এই পাত্রকে আমরা পানি দ্বারা পূর্ণ করে দিই। এই পাত্রকে আমরা কি দ্বারা পূর্ণ করে দিব? পানি দ্বারা পূর্ণ করে দিব। পানি বেশি উপরে হয়ে গেছে, পানির একটা লেয়ার মেনটেন করতে হবে। হ্যাঁ, এমন ভাবে পানিটা দিতে হবে যাতে গ্যাসটা পানির কারণে বের হইতে না পারে। আচ্ছা, আমি এই পাইপের মুখটা আর একটু বড় করে দেই। এই যে নলটা এই যে এরকম বেশি করে ভিতরে ঢুকাই দিছি, আর এখানে ধরো আমি এই যে পানি দিয়ে দিছি। এখন বলো, পানির মধ্যে আমার এই ছোট টেস্ট টিউবটা কি ডুবানো না? ছোট টেস্ট টিউবটা যখন পানির মধ্যে ডুবানো, তখন কিন্তু এই যে এখানে সুন্দর করে হাইড্রোজেন গ্যাস কি করবে? এখানে ঢুকে যাবে, কিন্তু হাইড্রোজেন গ্যাস বের হওয়ার জায়গা পাবে না। কিন্তু এখানে একটা প্রবলেম আছে এই সিস্টেমে। এই সিস্টেমের প্রবলেম হলো, এখানে এই যে হাইড্রোজেন গ্যাস ঢুকলো, যেহেতু এটা পানি আছে সাথে, এর সাথে কিন্তু জলীয় বাষ্পও ঢুকে যাবে। তার মানে আমার এই টেস্ট টিউবে কিন্তু একটা গ্যাস থাকবে না, আমার এই টেস্ট টিউবে থাকবে দুইটা গ্যাস, একটা হাইড্রোজেন এবং আরেকটা জলীয় বাষ্প। জলীয় বাষ্প মানে H2O গ্যাসিয়াস, হ্যাঁ, জলীয় বাষ্প। হাইড্রোজেন আছে, জলীয়, তাহলে একাধিক গ্যাস আছে। তো একাধিক গ্যাস হলে এখানে আমি যে চাপটা পাবো, এটা কিন্তু হাইড্রোজেনের একা চাপ পাবো না, আমি এটা কোন চাপ পাবো? এটা হাইড্রোজেন এবং জলীয় বাষ্পের চাপ পাবো। তাহলে দেখো, আমাকে যে বলছিল যে এই যে এত কিলো প্যাসকেল চাপে, তার মানে এইটা আসলে কেমন চাপ? এটা কি শুধু হাইড্রোজেনের চাপ? না রে ভাইয়া, এটা মোট চাপ। তাহলে মোট চাপ ইকুয়াল টু 99.99 কিলো প্যাসকেল। আর আমাকে আবার বলছে যে ওই টেম্পারেচার, সেম টেম্পারেচারে জলীয় বাষ্পের চাপ এত কিলো প্যাসকেল। দেখো, জলীয় বাষ্পের চাপ বলতে তোমাকে জলীয় বাষ্পের আংশিক চাপ বলে দিছে 3.27 কিলো প্যাসকেল হলে প্রমাণ অবস্থায় ওই হাইড্রোজেন গ্যাসের আয়তন ও ভর কত হবে? প্রমাণ অবস্থা মানে হলো এসটিপিতে কত হবে। হ্যাঁ, এসটিপিতে কত হবে। এখন ভাই, এসটিপিতে কত হবে এটা জানার আগে আমাকে জানতে হবে এখানে হাইড্রোজেন গ্যাসের আসলে চাপ কত। আমি বলতে পারি যে যেহেতু এখানে দুইটা গ্যাস আছে, মানে একাধিক গ্যাস আছে, তাহলে এখানে আমাদের যে আংশিক চাপ অর্থাৎ পি অফ হাইড্রোজেন যোগ পি অফ পানি ইকুয়াল টু হবে কি পি, মানে মোট চাপ হবে এই দুইটার যোগফল। যেহেতু মোট চাপ 99.99 দেয়া, 99.99 দেয়া, তা আবার পানির আংশিক চাপ এত দেয়া, তোমরা বলো তো, সুতরাং আমি কি বলতে পারি না যে হাইড্রোজেনের আংশিক চাপ ইকুয়াল টু কি হবে? পি থেকে এই পানিকে বাদ দিয়ে দিতে হবে, পি মাইনাস পানি, বা এটা জলীয় বাষ্প, অ্যাকচুয়ালি পানি ওয়ার্ডটা রং। তো মোট চাপ কত? এই যে এটা হলো আমাদের মোট চাপের ভ্যালু 99.99 মাইনাস, আর পানির কত? 3.27। তাহলে 99.99 মাইনাস 3.27, 99.99 মাইনাস 3.27, 96.72। তাহলে এটা আসলে কি? এটা হলো ভাই শুধুমাত্র হাইড্রোজেনের একা যে চাপ দেয় সেটা। কথা হলো, এখান থেকে আমি পানিকে বাদ দেওয়াটা কেন জরুরি? যদি আমি এখান থেকে জলীয় বাষ্পকে বাদ না দিতাম, তাহলে কি আমি হাইড্রোজেনের ক্যালকুলেশনটা করতে পারবো? আমি তো পারবো না। আমার তো ক্যালকুলেশনে শুধু হাইড্রোজেনকে দরকার, আমার তো জলীয় বাষ্পের ক্যালকুলেশন দরকার নাই। এই কারণে আমরা হাইড্রোজেনকে প্রথমে বাদ দিয়ে দিছি, পানিকে প্রথমে বাদ দিয়ে দিছি। এবার আমি বুঝতে পারতেছি যে ভাই, আমার এত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এই চাপের ভ্যালু হইলো ওই যে ওইটা, আবার আয়তনও দেয়া আছে। এই যে আয়তনটা দেখো, এত মিটার কিউব হাইড্রোজেন গ্যাসকে পানির উপর সংযোগ, সবই দেয়া। এটাকে এখন কনভার্ট করতে হবে এসটিপি। এসটিপি মানে তো বুঝো, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার 1 atm চাপে ওর আয়তন কত হবে এবং ভর কত হবে। আমি আয়তনটা বের করে দিচ্ছি, ভরটা তোমরা নিজেরাই বের করতে পারবা। আমরা আয়তন বের করার জন্য কি এখন বলতে পারি না যে এখন P1V1/T1 ইকুয়ালস টু P2V2/T2। দেখো, ডালটনের কাজ কিন্তু এখানেই শেষ। এরপর যেটা করবে, এগুলা আগের পড়াশোনা। আগের পড়াশোনা কিভাবে? দেখো, আমি এখন বলতে পারি যে আমার এটা তো 17 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এত কিলো প্যাসকেল চাপে ছিল। এই এখানে এটিএম কে লিখছে এত কিলো প্যাসকেল, হ্যাঁ, এত কিলো প্যাসকেল চাপে ছিল, এত আয়তনও ছিল। তাহলে আমার P1 কত? P1 কত? আমার P1 হবে 96.72। এখনকার কাজটা কিন্তু অ্যাজ ইউজুয়াল একটা কাজ। হ্যাঁ, P1V1/T1 এর ম্যাথ ইনটু,
V1 হলো আয়তন কত ছিল 0.058, আচ্ছা ডিভাইডেড বাই T1 টেম্পারেচার 17 সাথে কি করবা 17 সাথে 273 কে যোগ করতে হবে কারণ ক্যালভিনে নিতে হবে সবকিছু ক্যালভিনে। আচ্ছা P2 মানে কি, P2 মানে হলো পরে যে চাপটা তার হবে, আমাদেরকে বলছে এই জিনিসটা প্রমাণ অবস্থায় নিয়ে যেতে, প্রমাণ অবস্থায় নিয়ে গেলে প্রেসার কি হবে বলতো, প্রেসার হবে হলো আমাদের 1 এটিএম, কত হবে 1 এটিএম। এখন 1 এটিএম মানে কিন্তু 10 13 25 প্যাসকেল, কিন্তু আমি তো এই পাশে কিলো প্যাসকেল বসাই ফেলছি, তাহলে এই পাশেও কিলো প্যাসকেল করে দাও। কিলো প্যাসকেল করার জন্য 1000 দিয়ে ভাগ, যারা বুদ্ধিমান আছো তারা দশমিকটাকে এইখানে এনে ডিরেক্ট বসাই দিবা, যারা এখনো বুঝতেছো না সমস্যা না আমার মতো এইভাবে করো। তাহলে P1 P2 লিখলাম, V2 V2 মানে পরে আয়তন কত হবে ভাই, ওই এসটিপি তে আনলে আয়তন কত হবে সেটা তো আমি বেরই করব, তাহলে এটা রেখে দিলাম T2। এখন বলছে প্রমাণ অবস্থায়, প্রমাণ অবস্থায় টেম্পারেচার হলো 0°C 273। এবার তুমি যদি সবকিছুকে এক পাশে পাঠায় দাও তুমি কিন্তু ভি পেয়ে যাবা, V2 এর একটা ভ্যালু পেয়ে যাবা। তো এই ম্যাথে আমি আসলে কি কি করছি একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। ম্যাথটা কিন্তু দুই ভাগে ভাগ করা। প্রথম ভাগে আমরা বোঝার চেষ্টা করছি যে পানির উপর সংরক্ষণ করা মানে কি, হ্যাঁ সরি পানির উপর সংগ্রহ করা মানে কি, পানির উপর সংগ্রহ করা মানে হলো এই যে এটা, এখানে চাপটাকে আমার একটু ঠিক করতে হয়েছে বিয়োগ দিয়ে, তারপর আমি বুঝতে পারতেছিলাম 17°C তাপমাত্রায় এত চাপে যদি এত মিটার কিউব আয়তন হয় তাহলে এসটিপিতে আয়তন কত সেটা বের করতে হবে। তো এসটিপির আয়তন বের করছি এই যে এটা দিয়ে। এখন যদি বলে যে ভাইয়া ভর কত হবে সেটা বের করে দেন, তাও তুমি বের করতে পারবা। ভর কিভাবে বের করবো, অনেকভাবে বের করা যায়, যেহেতু ভি বের হয়ে গেছে তুমি চাইলে এটা ইউজ করতে পিভি ইকুয়াল টু ডব্লিউ বাই এম। আচ্ছা ভর ডব্লিউ বাই এম, হ্যাঁ আণবিক ভর তো আমরা জানি ডব্লিউ বাই এম আর টি, ডব্লিউটা বের করবা, এম তো হলো হাইড্রোজেনের জন্য 2, আর প্রেসারটা প্রেসারটা এটিএম এ, ভিটা লিটারে, অথবা এটা প্যাসকেলে দাও এটা মিটার কিউবে দাও, তাহলে আর এর মান দিবা 8.314, টেম্পারেচারটা ক্যালভিনে দিবা, ওইখান থেকে ডব্লিউটা সবাই একটু বের করে কমেন্টে জানাবে। ঠিক আছে, বাকি কাজটা আশা করি ইজি তোমরা পারবা, তবে আয়তন পর্যন্ত বের করাটা মেইন কাজ। ওকে ওকে, এখান থেকে তাহলে কি বের করব, এখান থেকে আমরা ডব্লিউ বের করব। হ্যাঁ ওকে, এবার আসো আমরা পরের ম্যাথটা একটু দেখি। এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এই টাইপের ম্যাথ প্রচুর আসে, এই টাইপের ম্যাথ প্রচুর আসে, শুধু মানে প্রচুর বলতে প্রচুর আসে। কি বলছে 700 মিলিলিটার আয়তনের একটি পাত্র 70 সেন্টিমিটার মার্কারি চাপে অ্যামোনিয়া দ্বারা পূর্ণ আছে, গুড। 500 মিলিলিটার আয়তনের আরেকটি পাত্র 80 সেন্টিমিটার মার্কারি চাপে নাইট্রোজেন দ্বারা পূর্ণ আছে, তাপমাত্রা স্থির রেখে পাত্র দুটিকে স্টপ কর্ড দ্বারা যুক্ত করে গ্যাস দুটিকে মিশতে দিলে মিশ্রিত চাপে গ্যাসের চাপ কত হবে। আচ্ছা এই ম্যাথটা আমি এখানে লিখিত দিছি, তোমাদের কিন্তু বোর্ড এক্সামে অ্যাডমিশনে আসলে লিখে আসে, কিন্তু বোর্ডে যদি আসে, বোর্ডে আসলে এইভাবে দুই একটা সরি, বোর্ডে দিলে কি করবে, বোর্ডে দিলে এইভাবে কিন্তু একটা চিত্র দিয়ে দিবে, বোর্ডে কি করবে এইভাবে একটা চিত্র দিয়ে দিবে। এখন বোর্ডে চিত্র দিয়ে দেখো এই জিনিসগুলোকে আমি চিত্রের মধ্যে তুলে ফেলি। 700 মিলিলিটার আয়তনের পাত্র, ধরো আমি এই পাত্রটা ধরে নিলাম 700 মিলিলিটার, এই পাত্রে হলো 70 সেন্টিমিটার মার্কারি চাপ, এটা অ্যামোনিয়া দ্বারা পূর্ণ আছে, অ্যামোনিয়া দ্বারা পূর্ণ আছে। এরপরে বলছে 500 মিলিলিটার আয়তনের আরেকটি পাত্র, এটা ধরো 500 মিলিলিটার আরেকটা পাত্র, 80 সেন্টিমিটার মার্কারি চাপে আছে, সে 80 সেন্টিমিটার মার্কারি চাপে আছে, নাইট্রোজেন দ্বারা পূর্ণ আছে। এখন বলছে তাপমাত্রা স্থির রেখে, দ্যাট মিনস এখানে টেম্পারেচার আগে যা ছিল এখনো তাই থাকবে, টেম্পারেচার চেঞ্জ হইতে দিবে না, দ্যাট মিনস বয়েল আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারবো। পাত্র দুটিকে স্টপ কর্ক দ্বারা যুক্ত করলো, স্টপ কর্ক দ্বারা যুক্ত মানে কোন একটা সুইচ দ্বারা যুক্ত করা হয়েছে, হ্যাঁ কন্ট্রোলড একটা সুইচ যেটাকে আমরা স্টপ কর্ক বলি, ধরো এরকম পাইপ এখানে আবার এবার বাধা থাকে, হ্যাঁ স্টপ কর্ক তুমি খুলে ঘুরাই দিলে তুমি চাইলে অন অফ করতে পারবা, এই দুইটার মধ্যে কানেকশন অন অফ করতে পারবো, এই সিস্টেমটার নাম হলো স্টপ কর্ক। কি স্টপ কর্ক। এখন দেখো এই স্টপ কর্ক দ্বারা যখন যুক্ত করে দিল গ্যাস দুটিকে মিশতে দিলে মিশ্রিত গ্যাসের চাপ কত হবে। তুমি কি করছো স্টপ কর্কটা তুলে দিছো, তুলে দেওয়ার পরে দুইটা গ্যাস মিশে একাকার একই পাত্র হয়ে গেছে, দুইটা মিশে কি হয়ে গেছে একই পাত্র হয়ে গেছে। এখন আমাদেরকে বলছে এটার চাপ কত হবে,
যদি দুইটা পাত্রকে যুক্ত করে দেই চাপ কত হবে। স্টপ কর্ক খুলে দেয়া মানে তুমি চলাচল ওপেন করে দিছ, স্টপ কর্ক বন্ধ করে দেয়া মানে তুমি চলাচল বন্ধ করে দিছ। এখন যখন ওপেন করে দিছে, ধরো আমি স্টপ কর্কে যে তুলে দিলাম, ধরো ওপেন করে দিছে, যদিও এখানে সংযোগ দেখা যাচ্ছে, ধরে নাও যে এগুলা নাই, ঠিক আছে, এই যে আমি এটা মুছে দিচ্ছি, ধরো এই যে আমি পাইপ দিয়ে যুক্ত করে দিলাম, ওকে গুড, এই যে পাইপ দিয়ে যুক্ত করে দিলাম, আবার স্টপ কর্ক খুলে দিলাম। এখন আমার ঘটনাটা কিরকম হচ্ছে দেখো। এখন আমার ঘটনাটা হচ্ছে, আগে কিন্তু গ্যাস দুইটা আলাদা আলাদা ছিল, তাদের চাপ তাদের মতো ছিল, একটা 70 একটা 80, আমি এটাকেও কেন 80 লিখলাম, এটা 70, হ্যাঁ, আর এটা 700, ওকে। তো আগে কিন্তু আলাদা আলাদা ছিল, প্যারা ছিল না। এখন যখন এক হয়ে গেছে, দেখো এই পুরাটা মিলে কি একটা পাত্র হয়ে গেছে না, পুরাটা মিলে একটা পাত্র হয়ে গেছে, এবং এই পাত্রের মধ্যে তোমাকে এখন দুইজনের আংশিক চাপ আলাদা আলাদা বের করতে হবে, যেহেতু একটা পাত্রে হয়ে গেছে, সাথে তাদের মোট চাপটা বের করতে হবে। আসো আমরা কি করি একটু দেখি। মনে রাখবে এই ম্যাথগুলো বোর্ডের জন্য, এই টাইপের ম্যাথ চরম লেভেলের ইম্পর্টেন্ট, এবার পাত্র এঁকে দিয়ে দিবে। এখন আসো আমরা প্রথমে বললাম যে অ্যামোনিয়া এর জন্য, হ্যাঁ, যে পাত্রে অ্যামোনিয়া আছে, তুমি একটু চিন্তা করো, অ্যামোনিয়ার ও কিন্তু এটা বন্ধ থাকা অবস্থায়, ওর সব ডেটা এখানে দেয়া আছে, বন্ধ থাকা অবস্থায়, আলাদা থাকা অবস্থায়। আমরা বলতে পারি যখন সে আলাদা ছিল তার আয়তন ছিল 700 মিলিলিটার, যখন সে আলাদা ছিল তার প্রেসার ছিল মাত্র 70 সেন্টিমিটার মার্কারি। আচ্ছা, এক করে দেওয়ার পর কি হয়েছে? এক করে দেওয়ার পর ভাই তার আয়তন কিন্তু তখন আদৌ আর কত নাই, তার আয়তন তখন কিন্তু আর এই 700-তে আটকায় নাই, কারণ দুইটা পাত্রের মধ্যে যেহেতু এক হয়ে গেছে, গ্যাস কিন্তু দুই পাত্রের মধ্যে টানা দৌড়াদৌড়ি করবে, দুই পাত্রের মধ্যে কি করবে, টানা দৌড়াদৌড়ি করবে। তার মানে এইবার আয়তন বদল হয়ে 700 যোগ 500 1200 মিলিলিটার হয়ে গেছে। এখন প্রশ্ন সেটা না, প্রশ্ন হলো V1 থেকে যেহেতু V2 হয়েছে, তাহলে P1 থেকে ওর চাপটা চেঞ্জ হয়ে P2 হয়ে যাবে না? এই P2 এর ভ্যালু আমরা কিভাবে বের করব? বের করার জন্য কিন্তু আমরা দেখো, যেহেতু এখানে টেম্পারেচার কি বলছে, যেখানে টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে না, যেহেতু টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে না, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি আমরা এখানে বয়েলের সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে আসো আমি যদি এখান থেকে একটু বয়েলের সূত্রটা অ্যাপ্লাই করি, আমরা লিখতে পারি P1 V1 ইকুয়াল টু P2 V2, তার মানে P2 ইকুয়াল টু P1 V1 ডিভাইডেড বাই হইল V2। তুমি যখন ভ্যালুগুলা বসাই দিবা, যে P1 হলো 70 সেন্টিমিটার, V1 হলো 700 মিলিলিটার, আর V2 হলো 1200 মিলিলিটার, তখন কিন্তু তুমি একটা ভ্যালু পেয়ে যাবা। ঠিক আছে, তুমি একটা কি পেয়ে যাবা, ভ্যালু পেয়ে যাবা, 70 ইন্টু 700 ডিভাইডেড বাই 1200। দেখো একটা ম্যাথ ভালো করে বুঝলে সব পারবা। 40.833 সেন্টিমিটার মার্কারি, যেহেতু চাপ সিএমএইচজি সেন্টিমিটার মার্কারি। এখন তাহলে দেখো এই P2 মানে কি? এই P2 মানে খুলে দেওয়ার পর অ্যামোনিয়া গ্যাস একা যে চাপ দেয়, ওভারঅল দুইটা পাত্রকে মিলাই সে যে চাপ দেয়, সেটা কিন্তু এই ভ্যালুটা। একইভাবে কি আমি নাইট্রোজেনেরটা বের করতে পারি না? একইভাবে চাইলে আমি নাইট্রোজেনেরটা বের করতে পারি। আমি লিখলাম যে নাইট্রোজেনের জন্য, এখন বলো নাইট্রোজেনের জন্য ওর V1 কত? 500 মিলিলিটার, কারণ আটক অবস্থার মধ্যে 500 ছিল। ওর V2 কত? একসাথে যখন আমি মিলাই দিছি তখন 1200 মিলিলিটার হয়ে গেছে। ওর P1 কত? ওর P1 হলো 80 সেন্টিমিটার মার্কারি। তাহলে আমি ওর P2 যখন বের করব, একইভাবে সূত্র আসবে P1 V1 ডিভাইডেড বাই V2। তাহলে P1 এর মান হলো 80, আমি এখানে একটু শর্টকাটে করতেছি যেহেতু জায়গার অভাব আছে একটু। 500 ডিভাইডেড বাই V2 হলো 1200, তাহলে এটা হলো 33.33 সেন্টিমিটার মার্কারি। আচ্ছা, এই P2টা আসলে কি বুঝাচ্ছে? এই P2টা বুঝাচ্ছে
নাইট্রোজেন একা যে চাপ দেয়, পি অফ নাইট্রোজেন, নাইট্রোজেন একা যে চাপ দেয়, আর এই পি টুটা কি বুঝাচ্ছে? এটা বুঝছে অ্যামোনিয়া একা যে চাপ দেয়, মানে অ্যামোনিয়ার আংশিক চাপ, এটা নাইট্রোজেনের আংশিক চাপ, তাই তো? এখন এই যে অ্যামোনিয়ার আংশিক চাপ আর নাইট্রোজেনের আংশিক চাপ, সুতরাং আমরা কি বলতে পারি? সুতরাং আমরা বলতে পারি মোট চাপ সমান সমান অ্যামোনিয়ার আংশিক চাপ যোগ নাইট্রোজেনের আংশিক চাপ। তার মানে ভাইয়া অ্যামোনিয়ার আংশিক চাপ কত আসছে? অ্যামোনিয়ারটা আসে 40.833 যোগ এটা কত আসে? 33.33। ঠিক আছে, তাহলে তার সাথে আমি যোগ করে দিলাম 40.833, 74.166, 74.166 সেন্টিমিটার মার্কারি। এটা হলো মোট চাপ যখন তুমি খুলে দিছো। যখন তুমি খুলে দিছো তখন কিন্তু মোট চাপ হবে এটা। তাহলে এই ম্যাথটা কিন্তু কয়েকটা ভাগে ভাগ করা। প্রথমে তুমি অ্যামোনিয়ার জন্য লিখবা ব্যাপারগুলা, তারপর তুমি নাইট্রোজেনের জন্য ব্যাপারগুলা লিখবা। হ্যাঁ, লিখে ওই যে সবার পি2 বের করবা। কোন সূত্র দিয়ে পি2 বের করবা? বয়েলের সূত্র দিয়ে। দেখো পুরো ম্যাথটা কিন্তু আসলে বয়েলের সূত্রের ম্যাথ। লাস্টে এসে শুধু হলো যে ডাল্টনের আংশিক চাপের একটা সূত্র আমরা দিলাম যে একাধিক গ্যাস থাকলে তাদের আংশিক চাপের যোগফল হবে মোট চাপের সমান। লাস্ট লাইনটা শুধু ডাল্টনের আংশিক চাপ, বাকি সবকিছু কই থেকে? বয়েল থেকে আসে। তাহলে একটা ছাগল এটা পারা উচিত। ঠিক আছে, না পারলে অবশ্যই বলবা, ভয় পাওয়ার কিছু নাই। এবার দেখো আমরা সেকেন্ড একটা ম্যাথে যাচ্ছি। তোমরা ভিডিওটা পজ করে নিজেরা প্রথমে এটা একটু ট্রাই করবা। হ্যাঁ, ভিডিওটা পজ করে দাও, আমি স্ক্রিন থেকে সরে আসছি। পজ করো, নিজেরা ট্রাই করো। এখন দেখো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 750 মিলিমিটার মার্কারি চাপে 400 সিসি, এত চাপে 400 সিসি চাপে নাইট্রোজেন, এত চাপে এত সিসি অক্সিজেন। আচ্ছা, এখানে চাপে ওয়ার্ডটা দুইবার চলে আসছে। ওকে, এত সিসি অক্সিজেন এবং এত মিলিমিটার চাপে এত সিসি হাইড্রোজেন নিয়ে তাদেরকে একটি 2500 সিসি শূন্য পাত্রে মিশানো হলো একই তাপমাত্রায় এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ওই মিশ্রণের চাপ কত হবে? ভাইয়া তুমি আগে একই তাপমাত্রায় ওদের চাপ বের করো, 30 ডিগ্রি, এটা পরে দেখা যাবে কি হয়। তুমি একই চাপে তাপমাত্রা বের করলে পরে ওইটাকে 30 ডিগ্রিতে নিতে কোনো ঘটনাই না। তাহলে আমি কি করছি? আমি তিনটা পাত্রকে মিশাইছি এখানে। হুম, তিনটা পাত্র, এক, তিন পাত্রের গ্যাস নিছি আমি, তাদেরকে একটা পাত্রে মিশাইছি। দেখো প্রথম পাত্রে ছিল 750 মিলিমিটার মার্কারি চাপ। তোমরা জানো 760 মিলিমিটার মার্কারি চাপে কিন্তু 1 এটিএম হয়, এটা তার মানে 1 এটিএম এর চেয়ে কম আছে। 400 সিসি নাইট্রোজেন। তারপরেরটা হলো 700 মিলিমিটার মার্কারি চাপে 600 সিসি অক্সিজেন, সিসি অক্সিজেন। আর এর পরেরটা হলো 760, মানে বরাবর 1 মিলিমিটার মার্কারি চাপে 200 সিসি হাইড্রোজেন, 200 সিসি হাইড্রোজেন। তাহলে বলছো ওই মিশ্রণের চাপ। আচ্ছা, এগুলোকে নিয়ে তাদেরকে একটি 2500 সেন্টিমিটার শূন্য পাত্রে মিশানো হলো। মানে তুমি এগুলো সব নিছো, নিয়ে ওদেরকে মিশাইছো কোথায়? এদেরকে মিশাইছিল একটা শূন্য পাত্রে, মানে যেই পাত্রটা খালি ছিল। ঠিক আছে, তুমি এই তিনটাকে কি করছো? একটা শূন্য পাত্রের মধ্যে মিশাই দিছো, যেই পাত্রের আয়তন হলো 2500 সিসি। তোমরা কি জানো আগের ম্যাথার এটার মধ্যে ফারাক কি হবে? আগের ম্যাথার এটার মধ্যে মেইন ফারাকটা হবে, আমরা আগের ম্যাথে ভি2 বের করছিলাম, মানে এই 700 ml কানেক্ট করে দিলে ভি2 হয়েছিল কিন্তু এই দুইটা যোগফল 1200 মিলিলিটার। কিন্তু এখানে ভি1, ধরো ওর ভি1 কিন্তু 750, ওর ভি1 700, ওর জন্য ভি1, সরি এগুলো তো চাপ, 400, 600, 200, কিন্তু সবার ভি2 কত হবে জানো? এটাই হবে সবার জন্য ভি2 কিন্তু 2500 সিসি। কারণ সব গ্যাসকে আমি এই একটা বড় পাত্রে নিয়ে আসি। ঠিক আছে, সব গ্যাস একটা বড় পাত্রে নিয়ে আসি, এরপর তুমি চাপ বের করবা। দেখবে আমি একটা বের করে একটু দেখাই দিচ্ছি। আমি যদি বলি নাইট্রোজেনেরটা, দেখো এই যে নাইট্রোজেনের আংশিক চাপ কত হবে? আংশিক চাপ মানে কিন্তু অ্যাকচুয়ালি আমি একটু শর্টে করতেছি, এই আংশিক চাপ মানে কিন্তু অ্যাকচুয়ালি এই পি2টাই, এই পি2টাই বয়েলের সূত্র অনুসারে আসে P1V1/V2। তাহলে দেখো আমাদের P1, আমাদের এই 750 মিলিমিটার মার্কারি হলো P1, 750
V1 হলো 400, আর V2 কিন্তু কত? V2 কিন্তু 2500। V2 কি? V2 হলো 2500। তো আমরা 0 0 যদি কেটে দেই, দেখি আমি মেশিন নেই, মেশিন একটু হিসাব নিকাশ করি। 750 ইন্টু 400 ডিভাইডেড বাই 2500, 120, 120। এখানে প্রেসার কোন এককে? মিলিমিটার মার্কারি, তার মানে এত মিলিমিটার মার্কারি। এটা হলো কার? নাইট্রোজেনের আংশিক চাপ। আচ্ছা, অক্সিজেন অক্সিজেনের আংশিক চাপ, সরি, আমার আসলে অনেকদিন ধরে ঠান্ডা যে লাগছে, কোনোভাবে ভালো হচ্ছে না। আর আমি ওষুধ খেতে একটু কম পছন্দ করি, বিশেষ করে ছোটখাটো অসুখের জন্য। এগুলো আমার এমনিই সারায় যায়, কিন্তু এবার অনেকদিন ধরে কোনোভাবেই সারতেছে না। এটা হলো তাহলে কত? 700 ইন্টু 600 ডিভাইডেড বাই 2500, 168 মিলিমিটার মার্কারি। আরেকটা কি আছে? এই পেজের মধ্যেই করে ফেলি। হাইড্রোজেনের আংশিক চাপ P1V1, হাইড্রোজেনের P1 হলো 760, আয়তন হলো 200, আর V2 কত? V2 হলো আমাদের 2500, তাই তো? V2 হলো আমাদের 2500। তাহলে তাহলে এটাকে আমরা যখন মেশিন 760 ইন্টু 200 ডিভাইডেড বাই 2500, এটা কিন্তু আসতেছে 60.8। এখন আমাকে বলছে মোট চাপ, ওই মিশ্রণের চাপ কত, মানে মোট চাপ কত। সুতরাং মোট চাপ P ইকুয়াল টু কত হবে? সবগুলো যোগ করে দাও, কত আসে? এটা 120, এটা 168, আর এটা 60। 120, 168, আর এটা হলো 60। তাহলে দেখো 120, 168 হলো 60.8। তাহলে সরি, এসি যতক্ষণ চলে আমার অবস্থা শুধু বাজে হইতে থাকে। এত মিলিমিটার মার্কারি, এটা হলো মোট চাপ কত টেম্পারেচারে? ওই 27°C টেম্পারেচারে। এখন যদি বলে 30°C তাপমাত্রায় মিশ্রণের চাপ কত, আমি 27-এ বের করছি না প্রেশার। 27 থেকে টেম্পারেচার চেঞ্জ করলে আমাদের সূত্রটা কি হবে? P1/T1। আমি তো এখানে ধরো 27 থেকে 30-এ নিলে আমি তো ভলিউম চেঞ্জ করতেছি না, ভলিউমটাকে কনস্ট্যান্ট রেখে আমি কিন্তু P2/T2 এই সূত্রটা মেনে নিতে পারি। কার সূত্র? এটা মেবি হলো গল-উসাকের সূত্র, ঠিক আছে, যেখানে আয়তনটা কনস্ট্যান্ট। ভাই 27-এ তো আমি আর আয়তন বাড়াচ্ছি না, তাহলে আমি কি করলাম? জাস্ট 27 থেকে 30-এ গেলে প্রেসার কত হবে, এখান থেকে আমি P2টা ক্যালকুলেট করে নিব। P2টা হবে 30°C টেম্পারেচার। T1 হলো 27 যোগ 273, T2 হবে 30 যোগ 273, ওই যে 30-কে আমরা ক্যালভিনে নিব, আর এখান থেকে P2টা বের করে ফেলবো। খুব সিম্পল একটা ম্যাথ না? না, সিম্পল বলা যায় না, এটা অ্যাডমিশনে আসার মতো একটা ম্যাথ। ঠিক আছে, যারা বুঝবা তারা আসলে এই কনসেপ্টটা, মানে আংশিক চাপের বস তারা হয়ে যাবে যারা এই ম্যাথটা বুঝবা। ঠিক আছে, এই ম্যাথগুলা ধরেই যদি কেউ না বুঝো, তার প্রতি সাজেশনস থাকবে, সে নিজে অনেকক্ষণ ভাববা ম্যাথটা নিয়ে, আসলে কি বলছে ভাইয়া, কেন এই কাজগুলা করলো, বা ভাইয়া কেন ম্যাথ দেখে বুঝে গেল। দেখো, যখন আমি নিজে কলেজে ছিলাম, স্টুডেন্ট ছিলাম, আমার এমন হইতো, আমি অনেক ম্যাথ দেখে আমার কাছে মনে হতো, আচ্ছা ভাইয়ারা কিভাবে বুঝে গেল যে এই ম্যাথটা এভাবেই করতে হবে। হ্যাঁ, তো পরে যখন আরো বেশি পড়লাম, ফার্স্ট ইয়ারটা অনেক বেশি হেক্টিক যায়, কারণ ফার্স্ট ইয়ারে বুঝাই যায় না যে পড়াশোনার প্রতি কি হচ্ছে। সেকেন্ড ইয়ার ওইটা অনেক কিছু বুঝলাম। এরপরে যখন আবার পড়লাম এটা টেস্টের পরে, একই জিনিস আরেকটু বুঝলাম। একই জিনিস অ্যাডমিশনে পড়লাম, আবার বুঝলাম। এখন বুঝতে বুঝতে অ্যাডমিশন পর্যন্ত আস্তে আস্তে সেন্স ক্রিয়েট হয়ে গেছে যে আচ্ছা কেন করতে হয়, যেহেতু অলরেডি বেসিক সব ডান, তখন সেন্স ক্রিয়েট হয়ে যায় কেন করতে হয়, নিজে নিজে অনেক ম্যাথ করা যায়। আর সবচেয়ে বেশি ম্যাথ দেখে করা যায় যখন নিজে পড়াচ্ছি, ওই যে একই ম্যাথ বারবার করতে 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 যে কোনো ম্যাথ যখন সামনে আসে, তখন এটা কি হইতে পারে এটা আইডিয়া হয়ে যায়। তো তোমরা যখন অনেক বেশি প্র্যাকটিস করবা, এটা কিন্তু স্টুডেন্ট লাইফেই তোমরা করতে পারবা। ঠিক আছে, প্যারা খাওয়ার কিছু নাই। তাহলে দেখো, এখন যদি আমরা খেয়াল করি, আমরা ডাল্টনের আংশিক চাপের খুব সুন্দর সুন্দর ম্যাথগুলো করে ফেলছি। এখন বোর্ডের প্যাটার্নটা কি বলছিলাম? বোর্ডের প্যাটার্ন হলো, বোর্ড তোমাকে দুইটা বাক্স দিবে, এ গ্যাস আর বি গ্যাস দিয়ে দিবে। ওই এ গ্যাস আর বি গ্যাস নিয়ে তোমাকে কাজ করতে হবে। হ্যাঁ, এই যে ধরো দুইটা বাক্স দিল, দুইটা বাক্স দিয়ে এদের মধ্যে আবার একটা টানেল বানাই দিবে।
টানেল বানায় ওই টানেলকে আবার কি করবে, এই যে আমি একটু টানেলটা ঠিক করে বানাই দিচ্ছি। ওকে, এই টানেলের মধ্যে তারা আবার একটা সুইচ লাগাবে, সুইচটার নাম হলো স্টপ কর্ক। ঠিক আছে, এক এক জায়গায় এক এক বইতে এক এক ভাবে আঁকা আছে। এটা কাইন্ড অফ ধরো টেপ, ওই যে টেপ আছে না পানির টেপ, আমরা এটা ঘুরাই কি করতে পারি, পানি ছাড়তে পারি, আবার ঘুরাই পানি আটকাই দিতে পারি। তো এটা সিমিলার থিং। আমি একটা ম্যাথ দিচ্ছি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটার পরে আজকের মতো এখানে ছুটি দিয়ে দিব, কারণ আমি কাশি আটকে রাখতে পারতেছি না। আজকে মনে হয় আমি সিরাপ টিরাপ খাওয়া শুরু করতে হবে, নাহলে আর সুস্থ হতে পারতেছি না। ধরো এটা আমাকে বললো এটা একটা গ্যাস, আননোন একটা গ্যাস, এ গ্যাস, এবং এটা একটা আননোন গ্যাস, এটা হলো বি গ্যাস। এটার আয়তন আমাকে দেয়া আছে 700 সিসি। সিসি মানে তো বুঝোই, সিসি আর এমএল আসলে একই জিনিস। আমি শুধু তোমাদের সাথে মজা নেওয়ার জন্য একটা সিসিতে দিলাম, একটা এমএল এ দিলাম। এটার ধরো চাপ দেওয়া আছে 110 কিলো প্যাসকেল, আর এটার চাপ ধরো দেওয়া আছে 1.2 এটিএম। আমি এককগুলো পাল্টাই পাল্টাই দিছি যাতে তোমরা এককগুলো প্র্যাকটিস হয়ে যায়। ঠিক আছে, তারপর ধরো এটা দেওয়া হয়েছে 2 গ্রাম, এটা দেওয়া হয়েছে 4 পয়েন্ট, না এটা দেওয়া হয়েছে 1.8 গ্রাম। কিছু ডেটা অপ্রয়োজনীয় থাকতে পারে এই ম্যাথের জন্য, ধরো এই ডেটাটা এই ম্যাথের জন্য অপ্রয়োজনীয়। আমাদেরকে বলা হয়েছে স্টপ কর্ক খুলে দিলে, হ্যাঁ, স্টপ কর্ক খুলে দিলে মোট চাপ কত হবে। তো আমি কিন্তু সিমিলার টাইপের ম্যাথ তোমাকে করাইছি, তাই না? সিমিলার টাইপের ম্যাথ যেহেতু তোমাকে আমি করাইছি, সো এটা তুমি পারা উচিত, আশা করি পারবা। তো এই হলো আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্রে আসলে যত ধরনের প্রবলেম হতে পারে, হ্যাঁ, এগুলাই। একই ম্যাথকে ঘুরাই ফিরাই অনেকভাবে দেয়া যায়, একক পাল্টায়, ভ্যালু পাল্টায়। সো ওগুলো তোমরা অবশ্যই নিজেরা প্র্যাকটিস করো, সব ম্যাথ তো আমি করে দিব না। আমি চাইছিলাম আজকে গ্রামের আংশিক চাপটাও পড়াইতে, সরি গ্রামের ব্যাপনটাও পড়াইতে, কিন্তু মনে হচ্ছে এখন পসিবল না। এসির প্রচণ্ড বাতাসে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আবার এসি অফ করে দিতে পারতেছি না, কারণ ল্যাপটপ গরম হয়ে যায় তখন, যেহেতু এখন সামার। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। ১ ঘন্টার হয়তো আশেপাশে ক্লাসটা হয়েছে, ছোটই ক্লাস। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে হলো গ্রাহামের ব্যাপন সূত্র পড়ব। সবাইকে শুভকামনা রইল, সবাই আমার জন্য দোয়া করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।